এই ছেলেটির নাম হচ্ছে মিনহো। মিনহো একটি ক্যাসিনো প্ল্যাটফর্মের হয়ে কাজ করছে, আর আজকে তাকে টার্গেট দেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এই ধরনের টার্গেট তাকে প্রতিদিনই পূরণ করতে হয়। তবে যদি কোনো একদিন ভুল করে সে এই টার্গেট পূরণ করতে না পারে, তখনই তার উপর করা হয় অসহনীয় নির্যাতন। ফলে মিনহুর সাধারণ জীবনটা পরিণত হয়ে গিয়েছিল জাহান্নামে। কিন্তু কিছুদিন আগেও মিনহুর জীবনটা অনেক সুন্দর ছিল। সে ছিল গ্রামের সাধারণ একজন ট্রাক ড্রাইভার। মার ছোট বোনকে নিয়ে তার জীবন বেশ ভালোভাবেই কাটছিল। কিন্তু হঠাৎ করেই সে একদিন ভয়ানক এক অনলাইন ক্যাসিনোর ফাঁদে ফেসে যায়, আর সেদিন থেকেই বদলে যায় মিনহুর পুরো জীবন। সে বন্দী হয়ে যায় ভয়ানক এক অনলাইনের অন্ধকার জগতে। আজকের এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়, বরং এই গল্পটি হচ্ছে আমাদের সমাজের ভয়ানক এক অন্ধকার জগৎকে নিয়ে। অনলাইন ক্যাসিনো যে আসলে মানুষের জীবনকে কোথা থেকে কোন পর্যায়ে নিয়ে যায় এবং মানুষের সুন্দর জীবনকে কিভাবে ধ্বংস করে দেয়, সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অনলাইনের ভয়ানক এক অন্ধকার জগতের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভিয়েতনামের অনেক ছোট্ট একটি গ্রামে, যেখানে আমরা মিনহো নামক একটি ছেলেকে দেখতে পাই। মিনহো ছিল তাদের গ্রামের খুবই সাধারণ একজন ট্রাক ড্রাইভার। যদিও সে অনেক দরিদ্র পরিবারের সন্তান ছিল, তারপরও তাদের পরিবারে সুখের কোনো অভাব ছিল না। তার পরিবার বলতে তার মা এবং তার ছোট বোন লুমি ছিল। কিন্তু শুধুমাত্র মিনহোর উপার্জনে তাদের পরিবারে চলতে খুবই কষ্ট হচ্ছিল। তাই একদিন মিনহোর ছোট বোন লুমি জানায় যে সে অনেক বড় একটি জবের অফার পেয়েছে, সেটার জন্য তাকে শহরে যেতে হবে, আর এখন থেকে তার ভাইকে আর এত পরিশ্রম করতে হবে না। কিন্তু মিনহো কোনোভাবেই তার বোনকে একা একা শহরে যেতে দিতে চাইছিল না। সে লুমিকে মন দিয়ে লেখাপড়া করতে বলে এবং বলে যে যেভাবেই হোক সে সবকিছু ম্যানেজ করে ফেলবে। তবে হঠাৎ করে লুমি একদিন কাউকে কোনো কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে মিনহো এবং তার মা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, যদিও তারা বুঝতে পেরেছিল লুমি সে চাকরির জন্যই গিয়েছে। আর ঠিক দুদিন পরে এই বিষয়ে তারা একদম নিশ্চিত হয়ে যায়, কারণ লুমি তাদের কাছে একটি চিঠি পাঠায়, যেখানে সে তাদেরকে জানায় যে সে শহরে ঠিকঠাক পৌঁছে গিয়েছে আর সে চাকরিতে জয়েনও করে ফেলেছে। তাই তারা যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে। কয়েকদিন পর সে ফোন কিনে তাদের সঙ্গে যোগাযোগ করবে, আর প্রতি সপ্তাহে সে তাদেরকে একটি করে চিঠি পাঠাবে এবং প্রথম মাসে স্যালারিও পাঠিয়ে দেবে। এই চিঠিটি পেয়ে মিনহো এবং তার মা কিছুটা নিশ্চিন্ত হয়। এরপর দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। তবে দেখা যায় সেদিনের পর থেকে লুমির আর কোনো খোঁজই ছিল না। এমনকি লুমির যে চিঠি পাঠানোর কথা ছিল সে সেই চিঠিও পর্যন্ত পাঠাচ্ছিল না। তাই মিনহো এবং তার মা অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর আরও কিছুদিন সময় পার হয়ে যাওয়ার পরও যখন লুমির কোনো খোঁজই ছিল না, তখন মিনহো বাধ্য হয়ে সবকিছু ফেলে তার বোনকে খুঁজতে শহরে চলে আসে। তার বোন তাকে যেখানে কাজ করার কথা বলেছিল সে সোজা সেই অফিসের সামনে চলে আসে, যেটা কিনা ভিয়েতনাম এবং কলম্বিয়া দেশের বর্ডারের কাছাকাছি ছিল। মিনহো তখন আস্তে আস্তে সেই অফিসে ঢুকে যায়, আর সেখানকার রিসিপশনে অফিসের একজন স্টাফ বসেছিল। মিনহো সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্টাফ তাকে এক গ্লাস পানি খেতে দেয়। এরপর মিনহো তাকে তার বোন লুমির ব্যাপারে বলে যে লুমি নামক কোনো মেয়ে তাদের এখানে কাজ করতে এসেছে কিনা। সেই স্টাফ তখন তাকে বলে হ্যাঁ, লুমিকে সে চেনে। যদি সে এখানে তার আইডি কার্ড এবং ফোন জমা দিয়ে দেয় তবেই সে তাকে লুমির সঙ্গে দেখা করিয়ে দেবে। মিনহো বলে এতে তার কোনো আপত্তি নেই, লুমিকে এখানে আনলেই সে সবকিছু জমা দিয়ে দেবে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় হঠাৎ করেই মিনহো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর যখন মিনহোর জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে অদ্ভুত একটি জায়গাতে দেখতে পায়, যেখানে তার মতোই আরও অনেক ছেলেমেয়েরা ছিল, আর তাদের সামনে দাঁড়িয়ে ছিল একজন লেডি মাফিয়া যার নাম ছিল লিয়ানা। এখানে তাদের কথোপকথন শুনে মিনহো বুঝতে পারে যে সে এবং তার আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের সবাইকে লিয়ানার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আর সে ছিল অনেক বড় একজন অনলাইন ফ্রড এবং গ্যাম্বলিং মাফিয়া, যার কাজ হচ্ছে নিজেদের একটি চক্র তৈরি করে অনলাইনের মাধ্যমে মানুষের টাকা পয়সা হাতিয়ে নেওয়া। মিনহো এতে অনেক ভয় পেয়ে যায়। এদিকে এমন সময় লিয়ানা তাদের সবাইকে বলে যে এখান থেকে বেঁচে ফেরার জন্য তাদের কাছে মাত্র দুটো উপায় আছে। এক হচ্ছে তাদের সাথে অন্তত 6 মাস কাজ করতে হবে এবং প্রতি সপ্তাহে তাদের দেওয়া টার্গেট পূরণ করতে হবে, আর না হলে 2 হচ্ছে তাদের পরিবারের কাছ থেকে 1 কোটি করে টাকা এনে দিতে হবে, তবে তারা এখান থেকে মুক্তি পাবে। কিন্তু এখানে যারা যারা রয়েছে তারা প্রত্যেকেই ছিল অনেক দরিদ্র পরিবারের মানুষ, আর তারা শহরে চাকরি করতে এসে এই ট্র্যাপে ফেসে গিয়েছে। তাই তাদের কাছে এতগুলো টাকা দেওয়ার কোনো উপায় ছিল না। এজন্য এখানে অনেকেই লিয়ানার কাছে তাদের জীবন ভিক্ষা চাইছিল আর তাদেরকে ছেড়ে দিতে বলছিল। কিন্তু এতে করে লিয়ানার গার্ডেরা এখানে প্রত্যেকের উপর অনেক টর্চার করছিল। এদিকে মিনহোর কাছে মনে হয় যে যেহেতু লিয়ানা একটি অনলাইন ফ্রডের প্ল্যাটফর্ম পরিচালনা করে, তাই এদের সবার কাছে হয়তো লিয়ানা টাকা পায়, এজন্য এভাবে তাদের সবাইকে ধরে আনা হয়েছে। তাই মিনহো তখন লিয়ানাকে বলে
যে লিয়ানার বুঝতে কিছুটা ভুল হয়েছে। সে কোনো অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত নয়। সে তো এই শহরে শুধুমাত্র তার ছোট বোনকে খুঁজতে এসেছে, তাই তারা যেন তাকে ছেড়ে দেয়। কিন্তু মিনহোর একথা শুনে লিয়ানার লোকেরা তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এখন এখানে মিনহো বা বাকি মানুষদের কোনো কিছুই করার ছিল না, তাই সবাইকে এখানে তাদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যেতে হয়। লিয়ানা তখন তাদের সবাইকে নিয়ে স্পেশাল একটি জায়গাতে যায়, যেখান থেকে মূলত তাদের পুরো অনলাইন ফ্রড টিমটি পরিচালনা হয়ে থাকে। এখানে অনেকগুলো কম্পিউটার রাখা ছিল, আর এই কম্পিউটারগুলোর মাধ্যমেই তারা বিভিন্নভাবে ফ্রডের মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেয়। তারা মূলত এখানে ক্রিপ্টো ফ্রড, অনলাইন গেমব্লিং, পুলিশ এবং অন্যান্য ফেক অফিসিয়ালের মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেয়। এভাবে করে প্রতি মিনিটে তারা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। তবে এখানে সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে, এখানে তাদের প্রত্যেককেই সাপ্তাহিক কয়েক লক্ষ টাকার একটি টার্গেট দেয়া হয়। আর যদি কোনোভাবে কেউ সময় মতো এই টার্গেট কমপ্লিট করতে না পারে, তাহলে তাদের উপর পশুর মতো নির্যাতন করা হয়। আর তাদের কাছে এই জায়গা থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না, কারণ এখানকার পুরো জায়গাটি একদম সুরক্ষিত ছিল। বাইরে সবসময় গার্ডেরা দাঁড়িয়ে পাহারা দিত, আর এই পুরো বিল্ডিংটির বিভিন্ন জায়গাতে ট্র্যাপ লাগানো ছিল। এমনকি প্রত্যেকটি জায়গাতে সিসি ক্যামেরা ছিল। তো লিয়ানা এখানে আজকে নতুন সবাইকে এই সমস্ত তথ্যগুলো জানাচ্ছিল। সে এখানে তাদেরকে এটাও জানায় যে প্রতিদিন তাদেরকে প্রায় 14 ঘন্টা কাজ করতে হবে, আর এর মাঝে তারা 30 মিনিটের মতো বিরতি পাবে। এদিকেই সবকিছু দেখে মিনহোর কাছে মনে হচ্ছিল যে তার বোনও হয়তো এই ট্র্যাপের মধ্যেই ফেসে গিয়েছে, তাই সে এখানে একটু সুযোগ খুঁজছিল যাতে করে সে আশেপাশে তার বোনকে খুঁজতে পারে। কিন্তু এখানে তেমন কোনো সুযোগই ছিল না। মিনহো আবার এখানে শুরু থেকে একটি মেয়ের দিকে বারবার লক্ষ্য করছিল, যার নাম ছিল জেসিকা। জেসিকা আবার দেখতে অনেকটা তার বোন লুমির মতো ছিল, তাই জেসিকাকে দেখে তাকে অনেক মনে পড়ছিল। তবে জেসিকা এখানে এত বেশি আতঙ্কিত অবস্থায় ছিল যে তাকে যে খাবার দেওয়া হয়েছে সে সেই খাবারটুকু পর্যন্ত খাচ্ছিল না। এটা দেখতে পেয়ে মিনহো তখন তার কাছে আসে। মিনহো বুঝতে পারে যে এখানকার ভয়ানক ঘটনাগুলোতে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছে, তাই সে এখানে তাকে বলে, তোমাকে খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখতে হবে, তা না হলে তুমি তো এখানকার টার্গেট ফিল আপ করতে পারবে না। এতে করে তো তারা তোমার উপর টর্চার করার আরো অনেক সুযোগ পেয়ে যাবে। তুমি নিজেকে সামলে নাও, আমি এখান থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা বের করেই ফেলবো। তো এখন নিশ্চিন্তে খাবার খেয়ে নাও। তবে জেসিকা যেন এখানে কাঁদতে কাঁদতে একদম পাগলের মতো হয়ে যায়, আর সে বারবার বলতে থাকে যে এখান থেকে মৃত্যু ছাড়া বের হওয়ার কোনো রাস্তা নেই। এরপর দেখতে দেখতে এখানে সবার স্ক্যামের কাজ শুরু হয়ে যায়। লিয়ানা তাদের সবাইকে এটা জানিয়ে দেয় যে তাদেরকে যে একটি বিষয়ের উপর স্ক্যাম করতে হবে এমনটা নয়, তারা চাইলে যে কোনোভাবে মানুষকে স্ক্যাম করতে পারে। হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে, অথবা মানুষকে ট্র্যাপে ফেলে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে। অর্থাৎ যার যেই কাজে দক্ষতা রয়েছে সে যেন সেটাই করে। তাদেরকে শুধুমাত্র তাদের সাপ্তাহিক টার্গেট ফিল আপ করতে হবে। তবে মিনহো যেহেতু গ্রামের খুবই সাধারণ একজন ড্রাইভার ছিল, তাই তার কাছে এই কাজগুলো শুরুতে অনেক বেশি কঠিন মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সে একজন রিটায়ার্ড প্রাপ্ত টিচারকে পায়, আর সে তাকে কোনোমতে তাদের ওয়েবসাইটে তাকে ইনভেস্টমেন্টে রাজি করিয়ে ফেলে এবং তার ব্যাংকে যত সেভিং ছিল সেই সমস্ত টাকা হাতিয়ে নেয়। এতে করে মিনহোর টার্গেট পূরণ হয়ে যায়, কারণ তার প্রথম সপ্তাহের টার্গেট ছিল 20 লক্ষ টাকা। কিন্তু এই কাজটি করে মিনহোর কাছে খুবই খারাপ লাগছিল, তাই দুদিন পর শেষে ব্যক্তির ব্যাপারে আরেকটু সার্চ করে দেখে যে এতগুলো টাকা স্ক্যাম হয়ে যাওয়ার পর তার এখন কি অবস্থা। আর এখানে সে জানতে পারে যে সেই টিচার এবং তার ওয়াইফ দুজনেই আত্মহত্যা করেছে, কারণ তাদের ব্যাংকে যে সেভিংসের টাকা ছিল সেগুলো তাদের সারা জীবনের জমানো অর্থ। এমনকি তাদের উপর অনেক বেশি ঋণের বোঝা ছিল। তার উপর আবার এতগুলো টাকা চলে যাওয়ার কারণে তারা এটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যায়। এটা জানতে পেরে মিনহো একদম স্তব্ধ হয়ে যায়। সে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছিল না। আর এখানকার গার্ডরা যখন দেখতে পায় যে মিনহো আজকে তার কাজে মনোযোগ দিচ্ছে না, তখন তারা তাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। মিনহো বুঝতে পারে এখান থেকে বেঁচে ফিরতে হলে তাকে তার কাজ করে যেতে হবে এবং যেভাবেই হোক তার বোনকে তার খুঁজে বের করতেই হবে। এজন্য সে আবারও তার কাজে লেগে পড়ে। কিন্তু মিনহো এখানে সবসময় সুযোগ খুঁজছিল এখান থেকে বেঁচে ফেরার। তাই যখনই গার্ডরা এখান থেকে কিছুটা দূরে চলে যায়, তখন সে অনলাইনের মাধ্যমে কলম্বিয়া এবং ভিয়েতনামের অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তবে ঠিক তখনই সেখানে লিয়ানার একজন গার্ড চলে আসে, আর সে এখানে মিনহোর কম্পিউটার দেখতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে রবিন নামের একজন ওয়াশরুমে যেতে চায়। আসলে সে এখানে মিনহোকে বাঁচানোর চেষ্টা করছিল, আর এই সুযোগে মিনহো অ্যাম্বাসির সবকিছু তার কম্পিউটার থেকে কেটে দেয়। কিন্তু মিনহোকে বাঁচাতে গিয়ে রবিনের এখানে অনেকগুলো টাকা কেটে নেওয়া হয়, কারণ এখানে ব্রেকের আধা ঘন্টা সময় ছাড়া বাকি সময়ে যদি কেউ ওয়াশরুমে যেতে চায় তাহলে তাদের টার্গেট থেকে টাকা কেটে নেওয়া হয়। তবে এমন সময় দেখা যায় রবিন আসলে মিনহোর কম্পিউটার থেকে ভিয়েতনামের অ্যাম্বাসির নাম্বার দেখে ফেলেছিল, আর তাই সে কোনোমতে সেখানকার একটি ফোন জোগাড় করে বাথরুমে এসেছে।
এরপর সে যখনই অ্যাম্বাসিতে যোগাযোগ করতে চাইছিল ঠিক তখনই সেখানে লিয়ানার লোকেরা এসে তাকে ধরে ফেলে আর তার উপর তারা প্রচণ্ড রকমের টর্চার করতে থাকে। এমনকি তাকে টেনে হিঁচড়ে সকলের সামনে নিয়ে আসা হয়, যারা যারা মূলত এখানে কাজ করে। আর সবার সামনে তাকে এত নির্মমভাবে মারধর করা হয় যে প্রত্যেকেই এখানে ভয়ে একদম আটকে ওঠে। লিয়ানা এবং তার লোকেরা এখানে সবাইকে বুঝিয়ে দেয় যে তাদের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কতটা ভয়ানক হতে পারে। এরপর লিয়ানা এখানে সবাইকে বলে যারা যারা তাদের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করবে তাদের পরিণতি ঠিক রবিনের মতোই হবে। এমনকি সে এখানে মিনহুকেও সাবধান করে দেয় আর বলে এখানকার প্রত্যেকটি কম্পিউটারে সারাদিন যে সমস্ত কাজগুলো করা হয় সেই সবকিছু রেকর্ড তার কাছে থাকে। তাই মিনহু লিয়ানার কাছে ধরা পড়ে গিয়েছে, এজন্য লিয়ানা তাকে সাবধান করে দেয় আর তাকে এখানে অনেক ভয়ানক ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এদিকে এসব কিছু দেখে জেসিকা যেন একদম আর সহ্য করতে পারছিল না। এবার সেদিন সবাই কাজ শেষ করে যখন তাদের রুমে যাচ্ছিল তখন দেখা যায় যে জেসিকার পক্ষে এখানে আর টিকে থাকা সম্ভব ছিল না, এজন্য সে একটি রেলিংয়ে বসেছিল। সবাই তখন জেসিকাকে নেমে পড়তে বলে আর তাকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে মানা করে, কিন্তু জেসিকা এখানে সবার চোখের সামনে নিজেকে শেষ করে ফেলে। তবে জেসিকাকে এই কাজ করতে দেখে মিনহুর সঙ্গে সঙ্গে তার বোন লুমির কথা মনে পড়ে যায়। তার কাছে মনে হতে থাকে যে লুমিও আবার এভাবে নিজেকে শেষ করে দেয়নি তো, কারণ প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে গিয়েছে, সে তো এখানে লুমিকে দেখছে না। এতে করে মিনহুর মনের ভয় আস্তে আস্তে অনেক বাড়তে থাকে, এমনকি সে এসব দুশ্চিন্তায় রাতে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারছিল না। তবে এখানে সার্ভাইভ করার জন্য মিনহু প্রতিদিন খুব সুন্দরভাবে তার কাজ চালিয়ে যাচ্ছিল। আর আজকে সে অনেক বড় অ্যামাউন্টের একজন ক্লায়েন্ট খুঁজে পায়। সে বুঝতে পারে যে এই ব্যক্তি কোনো পাওয়ারফুল মানুষ হতে পারে, তাই সে এখানে তাকে কৌশলে এমন কিছু দেওয়ার চেষ্টা করছিল যাতে করে সেই ব্যক্তি বুঝে যায় যে এটা একটি অনলাইন ফ্রড এবং সে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে। কিন্তু এত বড় ডিল দেখতে পেয়ে লিয়ানা নিজেই সেখানে চলে আসছে আর সে নিজে তখন সেই ডিলটি কমপ্লিট করে ফেলে। এভাবে আস্তে আস্তে কোনোমতে মিনহুর দিন কাটছিল। তবে টার্গেট পূরণের জন্য তাকে সবসময় এখানে অনেক দুশ্চিন্তায় থাকতে হতো, কারণ প্রতিনিয়ত টার্গেট পূরণ না করতে পারলে সবাইকে অনেক বেশি অত্যাচার করা হতো। তাই এসব কিছু মিনহু আর সহ্য করতে পারছিল না, এজন্য সে বেশ কিছুদিন ধরে বিল্ডিংয়ের এমন একটি জায়গাতে লক্ষ্য করেছিল যেখানে কোনো ক্যামেরা ছিল না, আর তার কাছে মনে হচ্ছিল সেই জায়গা দিয়ে সে পালাতে পারবে। কিন্তু সেই জায়গা থেকে পালানো ছিল অনেক ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার, কারণ তাদের বিল্ডিংটির অনেকগুলো ফ্লোর ছিল। তারপরও মিনহু একটি দড়ির সাহায্যে কোনোমতে সেই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যখনই কোনোমতে 4টি ফ্লোর পর্যন্ত নেমে আসে ঠিক তখনই সে তার সামনে লিয়ানাকে দেখতে পায়। অর্থাৎ এখানে এমন কোনো জায়গা ছিল না যেখানে লিয়ানার নজর নেই। মিনহু এতে অনেক ভয় পেয়ে যায়। তবে মিনহুর এই কাজের কারণে লিয়ানা এবং তার লোকেরা এখানে তাকে অনেক টর্চার করে, এতে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপর তাকে এক ধরনের জেলে পাঠিয়ে দেয়া হয়, যেখানে এখন রবিন এবং বেনি নামক একজন কয়েদি ছিল। সেখানে তাদেরকে অনেক কষ্ট করতে হতো। এরপর রবিন এখানে তাদের দুজনের কাছেই জানতে চায় যে এই ট্র্যাপের মধ্যে তারা কিভাবে পড়ল। বেনি তখন তাকে জানায় যে সে লোভ করার কারণে তার পরিণতি এমন হয়েছে। সে অনেক বড় অ্যামাউন্টের একটি চাকরির খবর পেয়ে এসেছিল আর তাকে এখানে সেল করে দেয়া হয়েছিল। বেনি তখন রবিনের কাছে জানতে চায় যে সে কিভাবে এসেছে। রবিন বলে যে সে একটি অনলাইন গেমলিং এর সঙ্গে জড়িত ছিল আর সেখানে সে অনেক টাকার জালিয়াতিতে ফেসে যাওয়ার পর সেই কোম্পানি তাকে এখানে বিক্রি করে দিয়েছে। এরপর তারা মিনহুর কাছে জানতে চায় যে সে কিভাবে এসেছে। মিনহু তখন তাদেরকে জানায় যে সে তো গ্রামের একজন সাধারণ ড্রাইভার ছিল। সে শুধুমাত্র তার নিখোঁজ হয়ে যাওয়া বোনকে খুঁজতে শহরে এসেছিল আর তার বোনের কোম্পানিতে যাওয়ার পর তাকে অজ্ঞান করে এখানে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন তাদের তিনজনের এই সমস্ত কথা শুনে সেখানে লিয়ানার একজন লোক আসে তাদেরকে এই সমস্ত ইমোশনাল কথাবার্তা না বলে চুপ করে থাকতে বলে এবং সে তাদেরকে থ্রেট দিয়ে চলে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে মিনহু সহ এই তিনজন যেহেতু অনেক বড় অপরাধ করে ফেলেছে আর মিনহু এখান থেকে একবার পালানোর চেষ্টা করেছে, তাই তাদেরকে তার এখানে রাখাটা একদম ঠিক হবে না। এজন্য লিয়ানা তার বসের কাছে তাদের তিনজনকে পাঠিয়ে দেয়, যে কিনা ছিল তার চাইতে অনেক বড় একজন মাফিয়া। কলম্বিয়া এবং ভিয়েতনামে যতগুলো অনলাইন ফ্রড গেমলিং ওয়েবসাইট এবং যতগুলো স্ক্যাম ছিল সেগুলো সেই মাফিয়ার মাধ্যমেই পরিচালিত হতো। আর এই মাফিয়ার নাম ছিল আরপুন। আরপুন ছিল লিয়ানার চাইতেও অনেক কঠোর একজন মানুষ। সে মানুষকে মেরে ফেলতেও কোনো ধরনের দ্বিধাবোধ করত না। আর যেহেতু মিনহু, রবিন এবং বেনি তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তাই আরপুন তাদেরকে ধরে নিয়ে এসে তার লোকদের মাধ্যমে তাদেরকে অনেক শাস্তি দেয়। তাদের তিনজনকেই প্রায় 2 দিন যাবৎ উল্টো করে ঝুলিয়ে রাখা হয় এবং তাদের চেহারা কালো একটি প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়। আর 2 দিন পর আরপুন নিজে এসে তাদের সেই প্লাস্টিকটি খোলে এবং তাদের তিনজনকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে দেয় যাতে করে এই ধরনের ভুল তারা আর কোনোভাবেই না করে। এরপর আরপুন এবং তার লোকেরা তাদের তিনজনকে তাদের মেইন অফিসে নিয়ে যায়, যেখানে তাদের ফ্রডের সমস্ত সেটআপ ছিল।
দেখা যায় আরপনের সেটআপ ছিল আরও অনেক বড়, আর লিয়ানার টিমের চাইতেও আরপনের টিম অনেক বড় ছিল। এরপর আরপন এখানে তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে যে তার টিমে কাজ করতে হলে সবাইকে মাইন্ড গেম শিখতে হবে। মাইন্ড গেম হচ্ছে এমন একটি পদ্ধতি যেটার মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করা যায়, অর্থাৎ মানুষকে কনভিন্স করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া যায় এবং তাদেরকে এমনভাবে ট্র্যাপে ফেলতে হয় যাতে করে তারা ধারণাই করতে না পারে যে এই জায়গাতে তারা ট্র্যাপের শিকার হতে চলেছে। আর আরপনের কাছে কাজের টার্গেট আরও বেশি ছিল, তাই মিনহো, বেনি এবং রবিন অনেক ভয় পেয়ে যায়। এরপর বেনি, রবিন এবং মিনহোকে সাপ্তাহিক $10,000 টার্গেট দেয়া হয় এবং তাদেরকে ফোনের মাধ্যমে মানুষকে ফ্রড করতে বলা হয়, অর্থাৎ ফোন কল করে কনভিন্স করে তাদের অ্যাকাউন্ট পাসওয়ার্ড এগুলো নিয়ে নিতে বলা হয়। কিন্তু যেহেতু মিনহো, বেনি এবং রবিন এই কাজটিতে একদম নতুন ছিল, তাই তারা ক্লায়েন্টের সঙ্গে ঠিকমতো কথাই বলতে পারছিল না, যার ফলে তাদের এই জালিয়াতি মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছিল। এতে করে দেখা যায় তাদের 3 জনের মধ্যে কেউই তাদের সাপ্তাহিক টার্গেট পূরণ করতে পারে না। এজন্য তাদের 3 জনকেই সকলের সামনে শাস্তি দেওয়া হয়। এবার দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। মিনহো, বেনি এবং রবিন আস্তে আস্তে এখানকার কাজগুলো শিখতে থাকে। তবে হঠাৎ করে একদিন রবিন দেখতে পায় যে সে অনেক কষ্ট করে যে একজন ক্লায়েন্টকে ম্যানেজ করে ফেলেছিল, সেই ক্লায়েন্টকে রবিনের পাশে থাকা একজন টিম মেম্বার নিজের ক্লায়েন্ট বানিয়ে ফেলেছে, অর্থাৎ সে তার ক্লায়েন্টকে চুরি করে নিয়েছে। আর এই কাজটি সে প্রায় বেশ কয়েকদিন ধরেই করছে। তবে রবিন এটা আজকে বুঝতে পেরেছে, যার ফলে সেখানে তাদের দুজনের মধ্যে বিশাল এক ফাইট শুরু হয়ে যায়। শুধুমাত্র সেখানেই নয়, বরং রাতের বেলাও তারা তাদের রুমের মধ্যে সবসময় লড়াই করতে থাকে। এতে তাদের রকি নামক একজন রুমমেট প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, আর তারা তাদের দুজনকে মিলেমিশে কাজ করতে বলে, কারণ তারা দিনরাত যদি এইভাবেই লড়াই করতে থাকে তাহলে আরপন তাদেরকে মেরে ফেলার আগে তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলবে। এসব কথা শুনে তারা দুজন কিছুটা শান্ত হয়। এবার পরের দিন মিনহো যখন কাজ করছিল, তখন ব্রেক টাইমে সেখানে যতগুলো মেয়ে রয়েছে তাদের সবার কাছে সে লুমির ব্যাপারে জানতে চাইছিল, যে লুমি নামক কোনো মেয়েকে তারা এখানে দেখেছে কিনা। কিন্তু কেউই এখানে লুমির ব্যাপারে কিছুই জানে না। এবার সেদিন রাতের বেলা মিনহো অনেক মন খারাপ করে একটি জায়গাতে বসেছিল। সে তার ছোট বোনের কথাই ভাবছিল, আর বেনি এটা দেখতে পেয়ে তার কাছে জানতে চায়, আচ্ছা যদি সে কোনোভাবে তার ছোট বোনকে এখানে পেয়েও যায়, তখন সে কি তাকে এখান থেকে নিয়ে পালিয়ে যেতে পারবে? মিনহো কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, এটা তো আমি নিশ্চিত নই, কিন্তু আমি একবার হলেও চেষ্টা করতাম আমার বোনকে নিয়ে বাড়িতে ফেরার। না জানি আমার মা আমাদের 2 ভাই বোনের জন্য কতটা দুশ্চিন্তা করছে। এসব কথা শুনে বেনিও অনেক ইমোশনাল হয়ে যায়, আর সেইখানে মিনহোকে বলে, আমি মৃত্যুর আগে শুধুমাত্র একটিবার আমার বাড়িতে ফিরতে চাই। আমি আমার মাকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি তার একটা অপদার্থ ছেলে। তার জন্য আমি জীবনে কিছুই করতে পারিনি। আমার অনেক স্বপ্ন ছিল মাকে অনেক বড় একটি ঘর তৈরি করে দেব, কারণ মা ছোটবেলা থেকে অনেক ভাঙা একটি ঘরে থেকেছে, আর এই স্বপ্নই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। হয়তো আর কখনোই আমি আমার মায়ের জন্য কোনো ঘর তৈরি করতে পারবো না। তবে মিনহো তখন বেনিকে বলে, মায়ের কাছে তার সবচাইতে বড় সম্পদ কি জানো? মায়ের সন্তানরা। তুমি যদি সুস্থভাবে তোমার মায়ের বুকে ফিরে যাও, তাহলে এর চাইতে আর বড় উপহার তোমার মায়ের জন্য আর কিছুই হবে না। এজন্য নিজেকে এভাবে দোষ দিও না। স্বপ্ন দেখা কখনো খারাপ হতে পারে না। খারাপ তো হয় আমাদের পৃথিবীর কিছু মানুষেরা, যাদের মাঝে থাকে না কোনো মনুষ্যত্ববোধ। এরপর দেখা যায় আস্তে আস্তে মিনহো অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ছিল। সে সবসময় তার মা এবং বোনের কথা ভাবত। অতীতে সে তার পরিবারের সঙ্গে যে সুন্দর সময়গুলো কাটিয়েছে, সে সেগুলো ভেবেই অনেক শান্তি পেত। আর আজকে মিনহো পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে নেয় যে যা কিছুই হয়ে যাক, সে জায়গা থেকে বেঁচে ফিরবে, আর সে তার বোনকে সাথে নিয়েই বাড়িতে ফিরবে। এবার সেদিন তারা সবাই মিলে যখন কাজ করছিল, তখন রকি সেখানে চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে সেই সপ্তাহে তার টার্গেটে চাইতেও বেশি টাকা উপার্জন করেছে। আরপন তখন বিষয়টি চেক করতে আসে আর দেখতে পায় রকি এই ফ্রডটি করার জন্য অনেক দারুণ স্ক্রিপ্ট তৈরি করেছে। সে মূলত কাউকে বেশ কয়েকদিন যাবৎ প্রেমের জালে ফাঁসিয়েছে এবং তার কাছ থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত কিছুর পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। তবে কিছুক্ষণ পরেই আরপন দেখতে পায় যে যার কাছ থেকে রকি টাকা নিয়েছে সে আর কেউ নয়, বরং তার নিজেরই ওয়াইফ। আরপন এতে প্রচণ্ড রেগে যায়, কারণ সে কিনা তার ওয়াইফকে প্রেমের জালে ফাঁসিয়েছে। তবে রকি তো এই ব্যাপারে কোনো কিছুই জানত না। কিন্তু তারপরও আরপন তাকে সেখানে সকলের সামনে প্রচণ্ড মারধর করে আর সবাইকে ওয়ার্নিং দিয়ে দেয় যে এখানে প্রত্যেকটি পদক্ষেপ যেন তারা অনেক বুঝে শুনে ফেলে, তা না হলে তাদের পরিণতিও খারাপ হতে চলেছে। তবে আরপন যখন রকিকে মারধর করছিল, তখন তার কাছ থেকে একটি লাইটার নিচে পড়ে যায়, যেটা মিনহো দেখতে পেয়ে তার নিজের কাছে রেখে দেয়। এবার কিছুক্ষণ পর দেখা যায় আজকে কাজ করতে করতে অনেকেই এখানে ঘুমিয়ে পড়ে, আর মিনহো তার ডেস্কের উপরেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বেনির সঙ্গে অন্য আরেকটি জায়গাতে দেখতে পায়। আর এখানে আরপনের একজন লোক তাদেরকে বলে
যে এখানে তাদের একজন টিম মেম্বারের লাশ রাখা আছে। বেনি এবং মিনহোকে এই লাশটি পুঁতে ফেলতে হবে। টিম থেকে আজকে তাদেরকে এই কাজটিই দেয়া হয়েছে। তবে এটা শুনে মিনহো অনেক ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল এটা আবার তার বোনের লাশ নয় তো। তাই সে অনেক ভয়ে ভয়ে লাশটির চেহারা দেখে। আর সৌভাগ্যবশত এটা তার বোন ছিল না। এতে মিনহো যেন নিজের মাঝে প্রাণ ফিরে পায়। এরপর মিনহো এবং বেনি তাদের কাজে লেগে পড়ে। তবে এখানে তারা দেখতে পায় যে এই সম্পূর্ণ জায়গাটি একটি আলাদা জায়গা ছিল, আর জায়গাটির নিচে বিশাল বড় এক বেসমেন্ট ছিল, যেটা কিনা অনেক বেশি অন্ধকার। এরপর তারা কোনোমতে লাশটিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, যেখানে আরপনের অনেক গার্ডেরা ছিল। তবে হঠাৎ করে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই গার্ডরা তখন আপাতত তাদেরকে একাই ফিরে যেতে বলে, আর তারা নিজেরা লাশটির সঙ্গে থাকে। এরপর মিনহো এবং বেনি যখন বেসমেন্টের নিচ দিয়ে হাঁটছিল, ঠিক তখনই মিনহোর মাথায় একটি আইডিয়া আসে। সে এখানে বেনিকে বলে যে এখন তো তাদের সঙ্গে কোনো গার্ডেরা নেই, তারা এখন লাশটা নিয়ে ব্যস্ত আছে, আর তার কাছে একটি লাইটারও রয়েছে। তাই তারা হয়তো এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পেতে পারে। যদিও বেনির এসবে অনেক ভয় লাগছিল, কিন্তু তারপরও সে রাজি হয়ে যায়। এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে সেই বেসমেন্ট থেকে বের হওয়ার একটি রাস্তা খুঁজে পায়। তার একটি লোহার দরজা সরালেই বেসমেন্ট থেকে উপরে উঠে আসতে পারে। কিন্তু অন্যদিকে আবার আরপনের একজন লোক তাদেরকে খুঁজছিল। এদিকে যখনই মিনহো এবং বেনি উপরে উঠে আসে, ঠিক তখনই একটি গাড়ি এসে অনেক জোরে তাদেরকে ধাক্কা দেয়, আর বেনি এতে একদম আহত হয়ে যায়। এদিকে আরপনের লোকেরা বুঝে গিয়েছিল যে তারা দুজন পালিয়েছে, তাই তারা তাদেরকে খোঁজার জন্য লেগে পড়ে। আর মিনহো এখানে কোনো মতে বেনিকে তার পিঠে উঠিয়ে নেয়। এরপর সে সেখানকার জঙ্গলের একটি রাস্তা দিয়ে সেখানে চলতে থাকে। তবে এক পর্যায়ে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, যার ফলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তবে বেনি এখানে চাইছিল না যে তার জন্য মিনহোর কিছু হয়ে যাক, তাই সে দ্রুত মিনহোকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ পেছনে আরপনের লোকেদের আওয়াজ পাওয়া যাচ্ছিল। কিন্তু মিনহো তো কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চাইছিল না। তবে বেনি তখন বলে যে মিনহো না গেলে সে নিজেই আরপনের লোকদের কাছে ধরা দেবে। তাই মিনহো যেন দ্রুত কোথাও লুকিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সেখানে আরপন এবং তার লোকেরা চলে আসে, আর অবশেষে মিনহো সেই জায়গা থেকে চলে যায়। তবে আরপনের লোকেরা বেনিকে ধরে ফেলে, আর তারা বেনিকে থ্রেড দিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে মিনহো কোথায়। তবে বেনি তাদেরকে জানায় মিনহো অনেক আগে এই জায়গা ছেড়ে পালিয়েছে, তবে সে কোথায় গিয়েছে সেই ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু আরপনের লোকেরা বুঝতে পারে যে সে মিথ্যে বলছে। তাই তাদের লিডার এখানে চালাকি করে বলতে থাকে, আমি জানি মিনহো, তুই আমাদের আশেপাশেই আছিস। আমি 10 পর্যন্ত কাউন্ট করব। যদি তুই এর মাঝে বেরিয়ে না আসিস, তাহলে আমি তোর বন্ধু বেনিকে এখানেই মেরে ফেলব। এই বলে তাদের লিডার সেখানে কাউন্টডাউন শুরু করে দেয়। আর দেখা যায় তার এই টেকনিকটি কাজেও লেগে যায়। মিনহো বেনিকে বাঁচানোর জন্য আড়াল থেকে বেরিয়ে আসে। তবে তারপরও লিডার তখন বেনির পায়ে গুলি করে দেয়। এরপর সে মিনহোর মাথায়ও বন্দুক তাক করে। মিনহো তখন বলে তাকে শুট করে দেওয়ার জন্য, কিন্তু লিডার এখানে তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপর তাদের দুজনকে একটি জায়গাতে নিয়ে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়, আর তাদের উপর এত বেশি অত্যাচার করা হয় যে তাদের দুজনের শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। আর বেনি এখানে হ্যালুসিনেশন দেখতে শুরু করে। সে দেখতে পায় সেই জায়গা থেকে পালিয়ে যেতে পেরেছে, আর সে বাড়িতে ফিরে তার মাকে বুকে জড়িয়ে নিচ্ছে। এদিকে ঠিক এমন সময় তাদের দুজনের কাছে আরপন চলে আসে, আর সেখানে আরপনের টিমের লিডার বয় ছিল। আরপনকে দেখে মিনহো এখানে তার কাছে আজকে ভিক্ষা চাইতে থাকে। সে বারবার তাকে অনুরোধ করে বলতে থাকে যে তাকে যেন ছেড়ে দেয়া হয়। তার মা বাড়িতে একা একাই রয়েছে, সেই তার পরিবারের একমাত্র উপার্জনকারী, আর তার বোনও হারিয়ে গিয়েছে। তাই যেভাবেই হোক তার বোনকে তার খুঁজে বের করতে হবে। তবে এখানে দেখা যায় মিনহোর কথা শুনে আরপনের কিছুটা মায়া হয়। আরপন তখন তার টিম মেম্বার বয়কে মিনহোকে ছেড়ে দিতে বলে, কিন্তু বয় এখানে তাকে কোনোভাবেই ছাড়তে চাইছিল না। সে আরপনকে বলতে থাকে যে এরা অনেক অপরাধ করে ফেলেছে, তাছাড়া এরা এখান থেকে যেতে পারলেই পুলিশের কাছে সবকিছু বলে দেবে। কিন্তু আরপন তখন তাকে বলে, এখানে অর্ডার দেওয়ার অধিকার শুধুমাত্র আমার আছে, তাই আমি যেটা বলছি সেটাই কর। তবে এই খবরটি আবার জানতে পারে আরপনের বস, অর্থাৎ এই চক্রের পেছনে আরপনের চাইতেও আরও অনেক বড় মাফিয়া রয়েছে। তো সেই মাফিয়া যখন জানতে পারে যে আরপন একজনকে ছেড়ে দিতে চেয়েছে, তখন সে আরপনকে ধরে নিয়ে এসে তার লোকদের মাধ্যমে তাকে অনেক শাস্তি দেয়, যার কারণে মিনহো আর সেখান থেকে যেতে পারে না। এবার এই ঘটনার পর সেখানকার নিয়মকানুন আরও বেশি কঠিন করে দেয়া হয়। এখানে প্রত্যেকের পায়ে একটি করে শিকল বেঁধে দেয়া হয়, যাতে করে এই জায়গা থেকে কেউ কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। এরপর আস্তে আস্তে দেখা যায় প্রত্যেকের টার্গেট দিনের পর দিন বাড়িয়ে দেয়া হয়। আর মিনহোকে আরপন আজকে অনেক বড় একটি টাস্ক দেয়। মিনহো এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু দেখা যায় মিনহো ফাইনালি আজকের টাস্ক কমপ্লিট করতে পেরেছে। সে আজকে এখন পর্যন্ত সবচাইতে বড় ডিল কমপ্লিট করেছে, তাই আরপন এতে তার উপর অনেকটাই খুশি হয়ে যায়। আর সে সবাইকে মিনহোর মতোই কাজ করে যেতে বলে। তবে মিনহো আজকে যার টাকাগুলো ফ্রড করে নিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সে মিনহোর নাম্বারে ফোন দেয়।
আর ভিডিও কলের মাধ্যমে সে তার কাছে ভিক্ষা চাইতে থাকে, যাতে করে তার টাকাগুলো তাকে ফিরিয়ে দেয়া হয়। সে বলতে থাকে এগুলো হচ্ছে তার লোনের টাকা, আর সে ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য সে অনেক কষ্টে এই টাকাগুলো জোগাড় করেছে। তাই যদি এই টাকাগুলো সে না পায় তাহলে তার মেয়ে মারা যেতে পারে। এখন এসব কথা শুনে মিনহো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর তার ভেতরে অনেক বেশি গিল্টি কাজ করতে থাকে। সে চাইছিল তার সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আরপন তখন তাকে বলে, আমাদের এখানকার নিয়ম কি তুমি ভুলে গিয়েছ? টাকা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেকটি অ্যাকাউন্ট ব্লক করে দিতে হবে, তাহলে তার মনে কোনো গিল্টি থাকবে না। আর এত গিল্টিরই বা কি আছে? আমরা তো তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছি না, তারা নিজেরাই টাকাগুলো আমাদেরকে পাঠাচ্ছে। তাই পরবর্তীতে টাকা নেওয়ার পর সবাইকে ব্লক করবে, যাতে করে তাদের কথা বলার কোনো সুযোগই না থাকে। এবার কিছুক্ষণ পর সেখানে বয়সে জানায় যে এখন থেকে যে প্রতি সপ্তাহে সবচাইতে বেশি টার্গেট পূরণ করতে পারবে তার এবং তার বন্ধুদের জন্য বিশেষ একটি পার্টির আয়োজন করা হবে, যেখানে তারা ইচ্ছেমতো তাদের পছন্দের খাবারগুলো খেতে পারবে। আর যেহেতু এই সপ্তাহে মিনহো সবচাইতে বেশি টার্গেট পূরণ করেছে, তাই মিনহো এবং মিনহোর বন্ধুদের জন্য আজকে একটি পার্টির আয়োজন করা হবে। এরপর মিনহো, বেনি, রকি অর্থাৎ যারা মিনহোর বন্ধু ছিল তাদের সবাইকে একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের জন্য অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছিল, যার ফলে তারা সবাই অনেকটাই খুশি হয়ে যায়, কারণ অনেকদিন ধরেই তারা ভালো মন্দ কোনো কিছু খেতে পারে না। তাই আজকে তারা সবাই মিলে মন ভরে সেখানে খাবার খায়। এরপর তাদের জন্য একটি কারাওকে পার্টির আয়োজন করা হয়। আর মিনহো যখন কারাওকেতে যাচ্ছিল ঠিক তখনই সে সেখানে তার ছোট বোন লুমিকে দেখতে পায়, যাকে একজন মাফিয়া জোর করে টেনে হিচড়ে তার সঙ্গে নিয়ে যাচ্ছিল। যদিও তার বোনকে দেখে সে অনেক খুশি হয়েছিল, কিন্তু তার বোনের এই পরিস্থিতি দেখে সে অনেক ভয় পেয়ে যায়, আর সে তার বোনকে রক্ষা করার জন্য ছুটে যায়। কিন্তু সেখানে দুজন গার্ড এসে তাকে টেনে হিচড়ে সেই জায়গা থেকে নিয়ে যায়। তবে লুমির এই পরিস্থিতি দেখে মিনহো বুঝতে পারছিল না যে কিভাবে সে তার বোনকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এদিকে মিনহো যেহেতু তাদের আদেশ অমান্য করেছিল, তাই তাকে নিয়ে এসে ইচ্ছেমতো মারধর করা হয়। এমনকি এক পর্যায়ে বয় তাকে প্রচণ্ড মারে, আর তাকে অনেক আজেবাজে ভাষায় গালাগাল দিতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে আরপন এসে বয়কে মারতে শুরু করে। তবে বয় বলে যে তাদের মাফিয়া বসকে সে সবকিছু জানিয়ে দেবে, কিন্তু আরপন তখন তাকে বলে যে বর্তমানে তাদের টিমের মধ্যে মিনহোই সবচাইতে বেশি উপার্জন করছে, তাই তার কিছু হয়ে গেলে তাদের বিজনেসেরই অনেক বড় ক্ষতি। এজন্য বয় যদি আর কখনো মিনহোর গায়ে হাত তোলে তাহলে সে তাকে শেষ করে ফেলবে। তবে বয় বুঝতে পেরেছিল যে আরপন মূলত তাদেরকে মায়া করছে, তাই সে এখানে আরপনকে বলে, তোর সাহস থাকলে আর একবার আমার গায়ে হাত তুলে দেখা। জানি তোর সেই সাহস নেই, কারণ বস তো তোর উপর সবসময় নজর রাখছে। এই বলে সে ইশারে দিয়ে তাকে সেখানকার সিসি ক্যামেরা দেখিয়ে দেয়। ফলে আরপন তাকে ছেড়ে দেয়, অর্থাৎ আরপন এই খারাপ কাজগুলো করতে বাধ্য ছিল। এরপর আরপন যখন চলে যাচ্ছিল ঠিক তখনই মিনহো তার পা চেপে ধরে, আর সে তাকে বলে, আপনি আমাকে দয়া করে একটু সাহায্য করুন, আপনি আমার বোনের জীবনটা ভিক্ষা দিন, এর বিনিময়ে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। দরকার হলে আমি সারা জীবন আপনার সঙ্গে কাজ করে যাব, কিন্তু তারপরও আমি চাই আমার বোন আমার মায়ের বুকে ফিরে যাক। তবে আরপন তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমাদের জীবন নিয়ে খেলাটা আমার কোনো উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে টাকা উপার্জন করা। আর এই অন্ধকার রাস্তায় আসলে কখনো কারো উপর মায়া করতে নেই, আমার ভেতরেও কোনো মায়া নেই। এই বলেই আরপন সেখানে একটি চেয়ার ভেঙে ফেলে। এরপর সে সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় আরপন তার লোকদেরকে নিয়ে যখন উইকলি রিপোর্ট চেক করছিল, তখন হঠাৎ করেই তাদের প্রত্যেকটি কম্পিউটারে একটি মালওয়্যার অ্যাটাক হয়ে যায়, অর্থাৎ কেউ হয়তো তাদেরকে হ্যাক করে ফেলার চেষ্টা করছিল। তবে আরপন এতে অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে এই কাজটি কে করতে পারে। আর এই মালওয়্যার অ্যাটাকের কারণে তাদের কম্পিউটার থেকে সমস্ত ডেটা মুছে যায়, যেটা তাদের জন্য অনেক বড় একটি লস ছিল। ফলে এতে করে আরপনের মাফিয়া বস তার উপর প্রচণ্ড রেগে যায়। সে তাকে একজন অপদার্থ ম্যানেজার হিসেবে আখ্যা দেয়। এরপর তাকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দেয়া হয় এবং তাকে তার পদ থেকেও সরিয়ে দেয়া হয়। এখন কোম্পানির ম্যানেজারের দায়িত্ব দেয়া হয় বয়কে, যে কিনা ছিল অনেক নির্দয় প্রকৃতির একজন মানুষ। মাফিয়া বস তখন বয়কে বলে যে সে বয়ের উপর অনেক আশা করছে, তার বিশ্বাস আছে বয় আরপনের চাইতেও অনেক ভালো কাজ করবে। এবার দায়িত্ব পাওয়ার প্রথম দিনেই দেখা যায় বয় এখানে সকলের সামনে আরপনের উপর টর্চার করে, যাতে করে সবাই তাকে ভয় পায়। এবং সে এখানে সবাইকে জানায় যে আজ থেকে তাদের নতুন ম্যানেজার সে, আর আরপন আজ থেকে তাদের মতোই সাধারণ একজন এমপ্লয়ি, অর্থাৎ আরপন আজ থেকে তাদের সঙ্গেই কাজ করবে। এরপর আরপনকে তাদের সঙ্গে ছোট্ট একটি রুমে পাঠিয়ে দেয়া হয়। এরপর আরপনও সাধারণ এমপ্লয়ীদের মতো কাজ শুরু করে দেয়। তবে সে হার মেনে নেওয়ার মতো পাত্র ছিল না। সে এখনও পুরোপুরিভাবে খোঁজ করছিল যে তাদের কম্পিউটারগুলোতে মালওয়্যার কে ইনস্টল করেছে, যার কারণে তাদের ডেটাগুলো নষ্ট হয়ে গিয়েছে। সেটা সে যেভাবেই হোক বের করেই ছাড়বে। এরপর সে তখন তার কম্পিউটারের মাধ্যমে বিষয়টি নিয়ে খাটাখাটি করতে শুরু করে। আর সে সেখানে রকের ব্যাপারে কিছু তথ্য পায়,
যেটা দেখে সে এখানে অদ্ভুতভাবে হাসছে। এদিকে ঠিক এমন সময় রকি এখানে বয়কে জানায় যে সে জানতে পেরেছে যে তার মা মারা গিয়েছে, তাই সে অন্তত শেষবার তার মাকে একবার দেখতে চায়, কিন্তু তাকে এখানে এই অনুমতি দেয়া হয় না। এতে করে সে সেখানে কিছুটা অদ্ভুত আচরণ করছিল, যেটা আবার লক্ষ্য করেছিল আরপুন। এরপর রকি তখন ওয়াশরুমের কথা বলে সেখান থেকে চলে যায়, আর সেখানে আবার ডায়ন নামক একজন এমপ্লয়ি ছিল। সে তখন এখানে রকিকে বলে যে সে তাকে কথা দিয়েছিল যে সে তাকে টার্গেট পূরণ করতে সাহায্য করবে। যদি সে তার কথা না রাখে তাহলে কিন্তু মালওয়্যারের বিষয়টি সে ফাঁস করে দেবে। অর্থাৎ সত্যি সত্যিই মালওয়্যারটি রকি ইনস্টল করেছিল। কিন্তু রকি এখানে তাকে সাবধান করে দেয়। সে বলে যদি ভুল করেও সেই কথা কাউকে বলে তাহলে সে তাকে মেরেই ফেলবে। কিন্তু ঠিক তখনই সেখানে আরপুন চলে আসে, আর আরপুন তাদের সমস্ত কথাই শুনে ফেলেছিল। এজন্য সে এখানে আসার সঙ্গে সঙ্গে রকিকে প্রচণ্ড মারধর করতে থাকে। আর সে তাকে বলতে থাকে যে রকি তার সঙ্গে এই কাজটি কেন করেছে, সে তার পুরো কেরিয়ার শেষ করে দিয়েছে। এরপর আরপুন রকির কাছে তার পরিচয় জানতে চায়। সে জানতে চায় যে সে কি কোনো পুলিশ অফিসার, সে আবার ছদ্মবেশে এখানে আসেনি তো। এসব বলতে বলতেই সে রকিকে প্রচণ্ড মারধর করে, এমনকি রকির সঙ্গে থাকা ডাইনকেও সে মারতে থাকে। আর সে জানতে চায় যে তাদেরকে আসলে কে পরিচালনা করছে। কিন্তু এদিকে তাদের এই সমস্ত কিছু বাইরে দাঁড়িয়ে শুনছিল বয়। আর আরপুন যখন ডায়নকেও মারছিল ঠিক তখনই সেখানে বয় সে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে মালওয়্যার ইনস্টলের পেছনে সবচাইতে বড় হাত ছিল বয়ের, কারণ বয় সবসময় আরপুনের জায়গায় নিজেকে দেখতে চাইত, তাই সে রকের মাধ্যমে এই কাজটি করিয়েছে। এবার এমন সময় দেখা যায় যে রকের কথা শুনে বয়ের মনে এক ধরনের ভয় ঢুকে গিয়েছিল। সে ভাবছিল যে সত্যি সত্যি কেউ যদি ছদ্মবেশে এখানে তাদের সঙ্গে কাজ করতে আসে, তাই সে এখানে রকের মাথায় একটি চাকু ধরে। আর সে সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে যে সে অলরেডি জেনে গিয়েছে এখানে কারা কারা ছদ্মবেশে কাজ করছে, তাই যদি তারা বাঁচতে চায় তাহলে যেন নিজে থেকে আজকে ধরা দেয়। কিন্তু সবাই এতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর বয় এখানে সবাইকে এক এক করে রকিকে মারতে বলে, যাতে করে রকি তার আসল পরিচয় স্বীকার করে নেয়। আর রকিকে মারার জন্য সবার প্রথমে ডাকা হয় মিনহুকে, যে কিনা তার অনেক ভালো বন্ধু ছিল। বয় এখানে মিনহুর হাতে একটি চাকু উঠিয়ে দেয়, আর সে তাকে সেটা দিয়ে আঘাত করতে বলে। কিন্তু মিনহু এখানে এই কাজটি কোনোভাবেই করতে পারছিল না, তার হাত পা অনবরত কাঁপছিল। ফলে এক পর্যায়ে সে এই কাজটি করতে মানা করে দেয়, যার কারণে বয় তখন তাকে সেখানে সকলের সামনে মারধর করে। আর সে তাকে বারবার রকিকে আঘাত করতে বলে। কিন্তু তারপরও মিনহু যখন তার কোনো কথা শুনছিল না, তখন বয় প্রচণ্ড রেগে গিয়ে মিনহুকে গলা চেপে মেরেই ফেলছিল। তবে ঠিক তখনই সেখানে আরপুন চলে আসে, আর সে বয়কে তার এসব কাজের জন্য মারধর করতে থাকে। এমনকি সে এখানে বয়ের লোকদেরকেও মারতে থাকে। এরপর সে এখানে মিনহুকে জানায় যে তার বোন লুমিকে কারোকে ক্লাবে বন্দি করে রাখা হয়েছে, তাই সে যেন তার বোনকে মুক্ত করে নিয়ে আসে। এরপর মিনহু তখন সাহস করে সকলের বিরুদ্ধে চলে যায়। এতে করে সবাই যেন নিজেদের মধ্যে অদ্ভুত এক সাহস পায়, আর তারা এবার সকলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সবকিছু অমান্য করে তারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মিনহু এখানে সোজা কারোকে ক্লাবের দিকে যাচ্ছিল, যাতে করে সে তার ছোট বোনকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। তবে সেই কারোকে ক্লাব যেহেতু তাদের এই জায়গা থেকে অনেকটাই দূরে অবস্থিত ছিল, তাই মিনহু তখন কোনোমতে সেখানে থাকে একটি গাড়ির মধ্যে উঠে পড়ে। কিন্তু বয়ের লোকেরা তাকে থামানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তবে মিনহু সবকিছু উপেক্ষা করে কোনোমতে সেই কারোকে ক্লাবে পৌঁছে যায়। এরপর সে সেখানকার প্রত্যেকটি কোনায় কোনায় তার বোন লুমিকে খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে অনেক মেয়ে থাকলেও সে লুমিকে কোথাও দেখতে পাচ্ছিল না। তাই মিনহু তখন সেখানকার মেয়েগুলোর কাছে লুমির ব্যাপারে জানতে চায়, কিন্তু তারা কেউই তার ব্যাপারে কিছুই বলতে পারছিল না। তবে ঠিক এমন সময় মিনহু দূর থেকে তার বোনের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে তখন দৌড়ে সেখানে চলে যায়, আর দেখতে পায় তার বোনকে কেউ মারধর করছে। লুমি এখানে তার ভাইকে দেখে সঙ্গে সঙ্গে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এতদিন পর তারা ভাই বোন একে অপরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর তারা দুজনেই প্রচণ্ড কাঁদতে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে কয়েকজন মাফিয়া এসে লুমি এবং মিনহুর উপর হামলা করে। তবে মিনহুর এখানে তার বোনের এই অবস্থা দেখে এত পরিমাণ রাগ হচ্ছিল যে সে নিজেই তাদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দিচ্ছিল। আর এক পর্যায়ে সে তার বোনকে নিয়ে কোনোমতে সেখানকার ছাদে পৌঁছে যায়, যেটা কিনা দ্বিতীয় তলায় অবস্থিত ছিল। আর ছাদে গিয়ে তারা সেখানকার দরজা বন্ধ করে দেয়। এখন তাদের বাঁচার একমাত্র উপায় ছিল ছাদ থেকে লাফ দিয়ে নিচে যাওয়া। তবে লুমি এখানে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু মিনহু তাকে সাহস দিয়ে কোনোমতে লাফ দিতে সহায়তা করে। এরপর লুমি নিচে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় সেখানে পুলিশের অনেক বড় একটি টিম এসে পৌঁছয়, আর তারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলে এবং এই কারোকে আর অনলাইন ফ্রডের সঙ্গে যারা যারা জড়িত আছে তাদের সবাইকে এক এক করে অ্যারেস্ট করতে শুরু করে। অন্যদিকে পেছন থেকে একজন মাফিয়া এসে মিনহুর মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে, যার ফলে মিনহু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।
আর এখানে আমরা জানতে পারি যখন অনলাইন ফ্রডের অফিসে ঝামেলা শুরু হয়ে গিয়েছিল আর সবাই সেই জায়গা থেকে পালানোর জন্য ব্যস্ত ছিল, ঠিক তখনই রকি ভিয়েতনাম এবং কলম্বিয়ার অ্যাম্বাসিতে ইনফরমেশন পাঠিয়ে দেয় এবং এখানকার লোকেশনও দিয়ে দেয়, যার ফলে পুলিশ দ্রুত সময়ের মধ্যে এই জায়গাতে এসে পৌঁছে যায়। অন্যদিকে আমরা আরপুনকে দেখতে পাই, যে কিনা বয়কে ইচ্ছে মতো মারধর করছিল, কারণ বয়ের উপর তার অনেক রাগ ছিল। এরপর সে বয়কে এমন জোরে একটি লাথি দেয় যে সে সিঁড়ির উপর থেকে একদম নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এবার এখানে আমরা জানতে পারি যে মিনহো যেমন তার বোনের জন্য এই জায়গাতে এসে ফেসে গিয়েছে, ঠিক তেমনি আরপুনও তার ওয়াইফের জন্য এই জায়গাতে ফেসে গিয়েছে। আসলে আরপুনের ওয়াইফ অনেক সুন্দরী ছিল, যার কারণে আরপুনের মাফিয়া বস তাকে কিডন্যাপ করে তার কাছে নিয়ে এসেছে এবং বর্তমানে সে তাকে তার রক্ষিতা হিসেবে রেখেছে। যদিও আরপুন এবং তার ওয়াইফ একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু পরিস্থিতি এখন তাদের দুজনকে একদম আলাদা করে দিয়েছে। তাই আরপুন এই জায়গা থেকে তার ওয়াইফকে রক্ষা করতে এসেছে, আর মূলত এ কারণেই তার মিনহোর প্রতি এক ধরনের মায়া কাজ করত। এরপর দেখা যায় পুলিশ সেখান থেকে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লুমিকে দেখতে পাই। লুমি তার গ্রামে ফিরে এসেছে, তবে লুমির চেহারায় ঠিক যেমন খুশি থাকার কথা ছিল তার চেহারায় তেমন খুশি ছিল না। এরপর লুমি সোজা তার মায়ের কাছে চলে যায়। তার মা তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর সে তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর সে তাকে তার ছেলে মিনহোর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে, যে কিনা অনেকদিন আগেই তাকে খুঁজতে বেরিয়েছিল। তবে লুমি এখানে এই প্রশ্নের কোনো জবাব দিচ্ছিল না, সে এখানে চুপচাপ দাঁড়িয়েছিল। এবার কিছুক্ষণ পর লুমি তার মাকে মিনহোর শেষ একটি স্মৃতি দেয়, যেটাকে মূলত মানুষের মৃত্যুর পর তৈরি করা হয়ে থাকে। আসলে লুমিকে সেই ছাদ থেকে নামিয়ে দেওয়ার পর যখন সেখানে পুলিশ চলে আসে, ঠিক সেই সময় ছাদে একজন মাফিয়া দরজা ভেঙে ঢুকে পড়েছিল আর সে মিনহোকে পেছন থেকে গুলি করে দিয়েছিল, যার ফলে মিনহো বুঝতে পেরেছিল যে সে আর বাঁচবে না। এজন্য সে তার বোন লুমিকে হাসি মুখে বারবার বিদায় জানাচ্ছিল এবং বলছিল সুরক্ষিতভাবে মায়ের বুকে ফিরে যেতে। মৃত্যুর আগে তার চোখে অশ্রু থাকলেও তার মুখে ছিল প্রশান্তির এক হাসি, কারণ সে যেই স্বপ্ন নিয়ে এখানে এসেছিল সেই স্বপ্ন সে পূরণ করতে পেরেছে। সে তার বোনকে খুঁজে পেয়েছে এবং এই নরক থেকে তার বোনকে উদ্ধার করতে পেরেছে। এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় পাওয়া। এদিকে লুমির মা এসব শুনে বিশ্বাসই করতে পারছিল না যে তার এত আদরের ছেলে আর এই দুনিয়াতে নেই। সে এখানে মিনহোর জন্য প্রচণ্ড কাঁদছিল, আর লুমি এখানে সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করছিল। সে নিজে নিজেকে আঘাত করছিল এবং বলছিল, সবকিছু আমার জন্য হয়েছে। ভাইয়া আমাকে বারবার মানা করেছিল যাতে করে আমি শহরে চাকরি করতে না যাই, কিন্তু তারপরে আমি কোনো কথা না শুনে লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছিলাম, যার কারণে ভাইয়াকেও যেতে হয়েছে। তা না হলে আমরা তো অনেক সুখেই জীবন কাটাচ্ছিলাম। যদি সেদিন আমি বাড়ি ছেড়ে পালানোর সিদ্ধান্ত না নিতাম, তাহলে আজ আমার ভাই আমার সঙ্গে থাকত। এসব বলে লুমি সেখানে প্রচণ্ড কাঁদছিল। তবে লুমির মা তখন তাকে বুকে জড়িয়ে নেয়। এই ঘটনার পর দেখতে দেখতে আরও বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা লুমি এবং তার মাকে দেখতে পাই। যদিও তারা দুজন তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল, কিন্তু মিনহোকে তারা প্রত্যেকটি মুহূর্তেই মিস করত, কারণ মিনহো ছিল অনেক ভালো একজন মানুষ। সে তার পরিবারের প্রতি অনেক দায়িত্বশীল ছিল। সারাদিন ট্রাক চালিয়ে পরিশ্রম করে আসার পর সে পুরোটা সময় তার মা বোনকেই দিত। আর ছোটবেলা থেকে মিনহোর কাছে খুব বেশি টাকা না থাকলেও মিনহো সবসময় খুশি থাকত এবং সে তার পরিবারকেও খুশি রাখার চেষ্টা করত। মিনহো ছিল প্রকৃত অর্থে একজন সত্যিকারের সুখী মানুষ, তাই মিনহোকে ভুলে যাওয়াটা কখনোই সম্ভব নয়। তবে মিনহো একবার আরপুনকে হাত জোর করে বলেছিল যে তার যা কিছুই হয়ে যাক, সে শুধুমাত্র তার বোনকে একবার দেখতে চায়, আর সে তার বোনকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চায়। এটাই তার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। এর বিনিময়ে যদি তাকে সারা জীবন আরপুনের সঙ্গে কাজ করতে হয় বা যদি তার জীবনও চলে যায়, এতেও তার কোনো আফসোস থাকবে না। আর তার এই মনের শেষ ইচ্ছেটি অবশেষে পূরণ হয়েছে। মিনহো নিজের জীবন দিয়ে তার বোনকে তার মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে। সে তার কথা রেখেছে। আর এমনই একটি হৃদয়স্পর্শী এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসলে শুধুমাত্র ভিয়েতনাম অথবা কলম্বিয়াতে নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের চক্র রয়েছে, যারা কিনা অনেক টাকা বেতনে লোভ দেখিয়ে মানুষকে চাকরি দিতে চায় এবং তাদেরকে বলা হয় খুবই কম কাজের বিনিময়ে তারা অনেক বড় অ্যামাউন্টের স্যালারি পাবে। আর মানুষ এই সমস্ত ফাঁদে পা দিয়ে নিজেদের জীবনে ধ্বংস ডেকে আনে। এভাবে প্রতি বছর হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়ে যায় এবং হাজার হাজার পুরুষ মানুষেরা জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধমূলক কাজে। তাই আমাদের সবাইকে সবসময় মনে রাখতে হবে যে টাকা উপার্জনের রাস্তা কখনো সহজ হয় না। টাকা উপার্জনের জন্য মানুষকে কঠোর পরিশ্রম করতে হয়। আর যেখানে কম টাকার বিনিময়ে অনেক বেশি বেতনের লোভ দেখানো হয়, বুঝে নিতে হবে সেখানে অনেক বড় কোনো ফাঁদ লুকিয়ে আছে। তো আজকের এই পুরো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর এই ধরনের গল্প আপনারা দেখতে চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।